সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, বাম দিকে আছেন তিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী মোহাম্মদ ইমরান হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 28 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম থেকে আসে। 2009 সচিবালয়ে বিচারকদের বিক্ষোভ, প্রশাসনের সঙ্গে বিরোধ। 2012 ঈদের বাজারে জাল নোটের ছড়াছড়ি। 2013 চাঁদাবাজি বন্ধে হাইকোর্টের রোল। 2014 খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। 2016 প্রভাবশালীদের দখলে 17 লাখ একর সরকারি ভূমি। 2017 ইউনুস সেন্টারের সম্মেলনে বাধা দিয়ে সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। 2018 বরিশালে অভিযানে বিএনপির 14 নেতাকর্মী আটক। 2019 শুভঙ্করে ফাঁকি রপ্তানি আয়ে। 2021 করোনার টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে, ফখরুল। 2022 খুনের পর এবার দুর্নীতির সাজা পেলেন ওসি প্রদীপ। 2023 বিএনপির পর এবার আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ঘোষণা। 2024 দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে সরকার, কর্নেল ওলি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা 2024 সালের একটি এই দিনের সংবাদ শিরোনাম থেকে শুরু করতে চাচ্ছি। দৈনিক মানব জমিনের একটি সংবাদ শিরোনাম, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে সরকার। ঠিক তখন কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশ উত্তাল, অগ্নিগর্ভ। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই যে যার সকল রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিল। দেশে কি এমন ঘটেছিল যে এরকম যুদ্ধ অবস্থা বা পরিস্থিতির মধ্যে চলে গেল, এত লাশ, এত রক্ত? এবং কর্নেল ওলি, তিনি একজন সিনিয়র রাজনীতিক, তিনি এমন পরিস্থিতি মানে এমন বক্তব্য দিতে বাধ্য হলেন বা বক্তব্য দিলেন। সারা দেশের মানুষ তখন রাস্তায় নেমে পড়েছে। এই সময় যে মানুষের যে বিক্ষোভ সমাবেশ, এখানে একেবারে যে ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধতা না, সাধারণ মানুষও নেমে পড়েছে। এবং আপনারা পেশাজীবীরাও মাঠে ছিলেন। পেশাজীবীরা তো মানে যার যার অবস্থান থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে যেমন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, তারা নেমে পড়েছে। সাংবাদিকরা আমরা এখানে প্রেস ক্লাব, পল্টন, এই সমস্ত এলাকায় নেমে পড়েছি। এর আগে ওই সময় চলছে একেবারে গ্রেপ্তার, যার যার বাড়ি থেকে পার্সে তুলে নিয়ে আসছে। মাত্র কয়েকদিন, আমার তো ওই সময় মনে আছে 16,000 ব্লকেট রেট চলতেছে। তারপরে কারফিউ জারি হয়ে গেছে। আমরা যে বাইরে বের হচ্ছি, যেখানে সেখানে আমাদের চেক করা হচ্ছে। তখন তার অফিস আদালতও বন্ধ, প্রায় কেউ অফিস আদালতেও যাচ্ছে না কেউ। ঠিক একটা দম বন্ধ হওয়া একটা পরিস্থিতির মধ্যে
সবাই তখন পরিস্থিতি কেন হলো? এইটার মূল কারণ হচ্ছে যে তখন ছাত্রছাত্রীরা যখন এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাস্তায় নেমে পড়েছে, এই সময় শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েই যে তাদের মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এই ধরনের বক্তব্য দিয়েই ছাত্রছাত্রীদেরকে তো উস্কে দেওয়া হলো। আর পাশাপাশি যারা মানে এই ঘটনাটা কিন্তু একটা সেটেল ঘটনা ছিল, আপনার মনে থাকার কথা। 2018 সালেই শেখ হাসিনা বলে দিয়েছিলেন যে আর কোনো রকম কোটা থাকবে না। আর কিন্তু এই জুনে এসে আবার তিনি কিভাবে উস্কে দিলেন যে এই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে একটা মামলা করালেন, মামলা করিয়েই তারপরে সেই মামলায় রায় নিয়ে তারা আবার শুরু হয়ে গেল যে মুক্তিযোদ্ধার সন্তানরা আসবে। এই মামলাটি যখন রায় হয় তখন কিন্তু ছাত্ররা আন্দোলন করেছিল, আন্দোলন শুরু করে এবং সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। তখন ওই সময়কার প্রধান বিচারপতি তিনি একটি কথা বলেছিলেন যে আন্দোলন করে ওই সময় অ্যাটর্নি জেনারেল তখন উনি বলছেন বারবার যে রাস্তায় কি হচ্ছে, সব শাহবাগ টিএসসিতে চিৎকার, আন্দোলন সংগ্রাম হচ্ছে, এটা কেন হচ্ছে আর ওদের থামানো হচ্ছে না কেন? আন্দোলন সংগ্রাম করে কি রায় বদলানো যায়? তখন আমরা একটা লেখা লিখেছিলাম যে আন্দোলন সংগ্রাম করেই কিন্তু রায় বদলাইছিল 2013 সালে। ওই শাহবাগে যখন ওই যে ইমরান সরকার তার নেতৃত্বে একটা বিশাল সরকারি পৃষ্ঠপোষকতায় তারপরে বাম জোট টোট সবাই মিলে ওখানে যে ওই কাদের মোল্লার বিরুদ্ধে যখন যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছিলেন, এই ওবায়দুল হাসান উনিই কিন্তু ট্রাইব্যুনালে তার বিরুদ্ধেই রায় দিয়েছিল এই কাদের মোল্লার বিরুদ্ধে। এবং তিনি কোথাও না কোথাও যে বলে ফেলেছিলেন যে প্রসিকিউটররা কেউ কোনো অবস্থাতেই এই কাদের মোল্লাকে ফরিদপুর থেকে ঢাকায় আনতে পারে নাই, অথচ তাকে কসাই কাদের হিসাবে ফাঁসি দেওয়ার একটা মানে মোটামুটি সমস্ত পায়তারা করা হয়ে গেল। এবং তার কারণেই শুধু আইন চেঞ্জ করতে হয়েছে, মামলা বিচারের ঘটনাগুলোও চেঞ্জ করতে হয়েছে। তাহলে যিনি এই কথাটা বলছেন এখানে চিফ জাস্টিসের চেয়ারে বসে, তার হাত দিয়েই এই ঘটনাগুলো ঘটে গেছে 2013 সালে। তখন তো তিনি এটা বলতে পারেন না, অথচ ওই অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বারবার বলছেন যে কেন এইগুলো হচ্ছে, এগুলো থামাতে বলেন, না হলে তো আমরা তো রায় দিচ্ছি। মানে তখন কিন্তু রায়টা রেডি করে রাখছে যে কিভাবে এদেরকে থামানো যায়। কিন্তু ততক্ষণে তো আন্দোলনের রূপরেখাই চেঞ্জ হয়ে গেল, এক দফার আন্দোলনে চলে গেল যে আমরা চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারপরে তো ওই দিনেই ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল থেকে মেয়েরাও পর্যন্ত বেরিয়ে আসলো। মেয়েরা যখন মিছিল নিয়ে বেরিয়ে আসলো তখন তো শেখ হাসিনা বুঝতেই পারছে এবং সারা দেশের মানুষ বুঝতে পারছে এই আন্দোলন এখন আর শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যেই নেই, সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা ওই সময় দেখেছি যে বৃষ্টি মুখর দিন, তারপরেও উত্তরা রাজুক একটা সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান, সেখান থেকেও ছেলেমেয়েরা মিছিল করে এই যে বৃষ্টিতে অজোরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও তারা মিছিল করছে। তো এই মিছিলটার মূল কারণ ছিল কি, গত 15-16 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে যে ভয় ভীতি একটা ত্রাসের একটা সম্পর্ক তৈরি করেছিল, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, মানুষ কথা বলতে পারতো না। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই সমস্ত নাম দিয়ে তারা একেবারে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করলো। তারপরে লুটপাট যে কী হারে হয়েছে, মানুষের ঘাড়ের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হলো। $100 বিলিয়ন ঋণ ওই সময় শেখ হাসিনা বাংলাদেশের ঘাড়ের উপরে চাপাই দিল, জনগণের ঘাড়ে চাপাই দিল এবং প্রত্যেকটা জিনিসের ট্যাক্স বাড়াই দিল। তো মানুষ কি করবে, কথা বলার কোনো রকম সুযোগ নেই। এইরকম একটা মানে জনরোষ তৈরি হলো সারা দেশের, যে 18 কোটি মানুষ। আপনি দেখলেন যে শেখ হাসিনা যেদিনকে পালিয়ে গেল সেদিন তার পক্ষে আর একটা মানুষই থাকলো না, শুধুমাত্র সেনাবাহিনী তাকে সেভ করে কোনো মতে দেশের বাইরে পাঠিয়ে দিল। ন্যূনতম দেশপ্রেম বলে কোনো সত্তা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যে ছিল না। যে কারণ হয়েছে কি, জনরোষ শেখ হাসিনার বিরুদ্ধে। আর তার পরিবারের সদস্যদের প্রত্যেকেরই কিন্তু টাকা পয়সা বানিয়ে দিয়েছে। মনে থাকার কথা যে ফরিদপুরের ছাত্রলীগের একজন সভাপতি সেক্রেটারি 2000 কোটি টাকা খালি চাঁদাবাজি করে তারা নিয়ে গেছে। চাঁদাবাজিটাও সে সময় একটা শিল্পে পরিণত করা হয়েছিল। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে জনগণকে দমবন্ধ একটা অবস্থার মধ্যে নিয়ে আসছিল, যে কারণে মানুষ ফুঁসে উঠেছিল।
সেটাকে আর দমন করতে পারেনি সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে বন্দুকের নল আসলে মানুষকে দমাতে পারেনি কোনো অবস্থাতেই পারে। জি কাগজ ভাই আপনার কাছে আসবো আবারও, আমরা একটু ইমরান ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে জুলাই ছিল প্রত্যাশিত কাঙ্ক্ষিত, কিন্তু এত রক্ত এটি কি প্রত্যাশিত ছিল? শেখ হাসিনার প্রায় 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের যে মূল ভিত্তি তার অস্তিত্বকেই হুমকির সম্মুখীন করেছিল। রাষ্ট্রের যে মূল স্তম্ভগুলো সেগুলোই সে আসলে ধ্বংস করে ফেলেছিলেন, যে আমাদের বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের প্রশাসন, মিডিয়া টোটালি তার নিয়ন্ত্রণে ছিল। সো আলটিমেটলি আমরা প্রায় বলি, ইমরান ভাই আপনারাও প্রায় বলেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল, এটা আমরা কিন্তু প্রায়ই শুনি, কিন্তু এগুলো আসলে ধ্বংস করেছিল আমরা বলি আবার দলীয়করণের মাধ্যমে, কিন্তু এটি এত সহজে দলীয়করণ করে ফেললেন কিভাবে? আসলে এত সহজে না, তো তিনি তো প্রায় 16 বছর ক্ষমতায় ছিলেন। তো আপনি দেখেন প্রথম যদি আমরা ধরি 96তে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই শাসনটা 2001 সাল পর্যন্ত দেখবেন যে তুলনামূলকভাবে আওয়ামী লীগের গত 16 বছর হচ্ছে ভালো শাসন ছিল, কারণ তখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, তাকে নির্বাচনে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সো তাকে তার কর্মকাণ্ড সীমিত আকারে, যেভাবে জনগণ যাতে তার বিপক্ষে চলে না যায়, জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে, আবার এই জন্য তাকে সেভাবে কর্মকাণ্ড জনভীতি ছিল। হ্যাঁ, কিন্তু 2008-9-এর ক্ষমতা আসার পরে তো সে প্রথমত সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিল, তারপর আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দিল তার মতো করে, যেভাবে দরকার, যেখানে যেসব চেঞ্জেস দরকার, ইভেন সংসদে যে আলোচনা করে যে বিভিন্ন চুক্তি করা, সংসদীয় প্রসিডিউর, সেগুলো সে নষ্ট করে দিল। আলটিমেটলি যেটা করেছে যে তার একজন ব্যক্তির ইচ্ছায় আদালতের রায়ও নিয়ন্ত্রিত হতো। আলটিমেটলি উনি এই 16 বছরে বসে বসে ধীরে ধীরে এই কাজগুলো করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের পতন, অনেক ফ্যাসিস্টও বিদায় নিয়েছে। এত রক্ত এত অল্প সময় কোনো ফ্যাসিস্ট ঝরিয়েছে কিনা? শেখ হাসিনার আসলে কি তার নিজস্ব কোনো সিদ্ধান্তে করেছিল, না অন্য কারোর হয়ে তিনি এটিকে আঁকড়ে ধরবার জন্য? শেখ হাসিনা ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছিল মূলত আধিপত্যবাদী শক্তির মদতে। বাংলাদেশকে ভারত তার আধিপত্য বিস্তারের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা রাখা প্রয়োজন, কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজের মুখেরই বক্তব্য আছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। আলটিমেটলি যেটা হচ্ছে যে ভারত তার ভূ রাজনৈতিক যে কৌশল তার অংশ হিসেবে বাংলাদেশের সাথে তাদের স্ট্র্যাটেজিক গ্রাউন্ড ছিল, যে সুসম্পর্ক রাখার জায়গায় বাংলাদেশকে মানে খুব বাজেভাবে নিয়ন্ত্রণ করার, আধিপত্য বিস্তার করার যে কৌশল নিয়েছিল সেটা ভুল ছিল। সেটারই অংশ হিসাবে মূলত আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এবং ধীরে ধীরে একটা ফ্যাসিবাদী শক্তি হিসাবে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল থেকে একটা ফ্যাসিবাদী শক্তিতে রূপান্তরিত হয়েছে ভারতের মদতে। সো এইখানে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা প্লাস ভারতের ইচ্ছা দুইটাই দুয়ে 4 হয়েছে। এত রক্তের নেপথ্যে এটি হলো মূল কারণ। শেখ হাসিনাকে ক্ষমতা রাখলে ভারত বাংলাদেশের মাধ্যমে তাদের যে যত পারপাস সার্ভ করা যায়, শেখ হাসিনার মাধ্যমে অন্য কোনো গণতান্ত্রিক শক্তি, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, আপনি দেখবেন যে দেশবিরোধী এই ধরনের কোনো চুক্তি হয় না। জিয়াউর রহমান তো আপনি ধরেন আমাদের জাতীয় ইস্যুতে আপনি তালপট্টির দ্বীপ বলেন, সেইখানে ফ্রিগেট পাঠিয়ে দিয়েছিলেন। তখন বাংলাদেশ সদ্য স্বাধীন একটা দেশ, আমাদের সেই সামরিক শক্তি না থাকলেও জিয়াউর রহমান তার যে আদর্শিক জায়গা থেকে কোনোভাবেই কিন্তু পিছপা হননি। মানে গঙ্গার পানি চুক্তি ইস্যুতে দেখেন তিনি জাতিসংঘে চলে গিয়েছিলেন, এবং পরবর্তীতে গ্যারান্টি ক্লজ সহকারে কিন্তু ভারত চুক্তি করতে বাধ্য হয়েছিল। ইভেন আপনি দেখেন তৎকালীন সময়ে আমাদের যে এখন যে আমাদের রোহিঙ্গা ইস্যু, মায়ানমারের সাথে যে সংকট, জিয়াউর রহমানের সময় কিন্তু যখন এই সংকট তৈরি হয়, জিয়াউর রহমান কিন্তু এই ইস্যু জাতিসংঘ উত্থাপন করেছিলেন এবং বলেছিলেন যে এদেরকে যদি ফিরিয়ে না নেওয়া হয় তাহলে এদেরকে অস্ত্র দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, তারা তাদের দেশ স্বাধীন করবে। আপনি যেটি বলছেন যে কর্তৃত্ববাদী বা সম্প্রসারণবাদী শক্তি বা প্রতিবেশীর কারণেই শেখ হাসিনা এটি এই জুলাইয়ে এত রক্ত ঝরিয়েছেন, ফাইনালি ওনার কর্তৃত্ব ধরে রাখবার জন্য। জুলাই পরবর্তী সময় কি সেই কর্তৃত্ববাদী শক্তির কার্যক্রম বন্ধ হয়ে গেছে? আধিপত্যবাদী শক্তির যে বাংলাদেশে তাদের যে লেসপেন্সার, তাদের কিন্তু রয়ে গেছে। রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু তাদের যে সাংস্কৃতিক বলয়, তাদের যে বুদ্ধিভিত্তিক বলয়, সেটা কিন্তু রয়ে গেছে আমাদের এইখানে। তাদের প্যাট্রোনাইজড সংবাদ মাধ্যম, তাদের প্যাট্রোনাইজড বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন সবই কিন্তু ইন্ট্যাক্ট আছে, এবং তারা কিন্তু ক্রিয়াশীল। তারা কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি কিছু পত্রিকার গত গোপালগঞ্জের যে ঘটনা এনসিপির সাথে, সেখানে আপনি যদি প্রথম আলোর রিপোর্ট দেখেন, সেখানে দেখবেন যে এই ধরনের আমরা কিন্তু জানি এখানে কারা হামলা করেছে, কারা, এবং তারা সেখানে কিন্তু তারা লিখতেছে যে একদল লোক মঞ্চ ভাঙচুর করতেছে। প্রথম আলো এখন জানে না এই একদল কারা,
আবার গত 16 বছরে আমরা দেখেছি যে প্রথম আলো জানে যে মানে কোনো হত্যা, কোনো একটা ঘটনা ঘটলে সেটা উইদাউট ইনভেস্টিগেশন সেটা বিএনপি জামাত উপরে চাপিয়ে দেওয়া, এই যে কালচারালি, এই যে বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশের ভেতরে এখনো তারা অবশ্যই তারা এখনো ক্রিয়াশীল এবং এরা সম্পূর্ণ এদের শক্তি অটুট আছে। এবং জুলাই স্পিরিটটা ধারণ করার ক্ষেত্রে এই ধরনের বুদ্ধিভিত্তিক সক্ষমতাকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের নিজস্ব শক্তি সঞ্চয় করা উচিত। কিভাবে আমরা এদেরকে মোকাবেলা করব এবং বুদ্ধিভিত্তিক কৌশলেও আগানো উচিত অবশ্যই, এবং আমাদের কালচারালি এদেরকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল কনসাসনেস দরকার। কাগজি ভাই, ইমরান ভাই যে কথাটি বললেন যে কালচারাল হেজিমনি বা যে কালচারাল, ইমরান ভাই একটি উদাহরণও দিলেন, আপনিও কি তাই মনে করেন? এই জায়গাটিকে থেকে আমরা জুলাই পরবর্তী সময় হাত দিতে পারিনি? যদি না পারি, কেন পারলাম না? এখনো পর্যন্ত গত 1 বছরে আপনি কি পরিবর্তন দেখেছেন বলেন? আপনি প্রশাসনে দেখেন, প্রশাসনের প্রথম টায়ার, দ্বিতীয় টায়ার, তৃতীয় টায়ার সব এখনো পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে নিয়োগ দিয়ে গেছে, সেট আপ দিয়ে গেছে, সেই সেট আপের মধ্যেই আছে সমস্ত বাহিনীতে। পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর, চেঞ্জ তো হয়েছে, চেঞ্জ হয়েছে, উপর থেকে চেঞ্জ হয়েছে, কিছু কিছু চেঞ্জ হয়েছে। এখানে খুব সূক্ষ্ম মায়েরগুলো দেওয়া হয় যে কারা হামলা করছে, একদল লোক হামলা করছে, এই একদল লোক তো স্লোগান দিয়ে হামলা করছে। তাহলে এটা কি আর বুঝতে বাকি থাকে? কিন্তু লেখার সময় ওই যে বলে দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগ তাদের অফিসিয়াল মানে যে সোশ্যাল মিডিয়া সেখানে প্রকাশ করেছে, কিন্তু স্বীকার করেছেন তারা সমস্ত মানে, এবং দায় দায়িত্ব স্বীকার করেনি, সমস্ত কথা বলছেন। এবং তারা কিন্তু এই কর্মকাণ্ড কন্টিনিউ করবেন বলেও এখনো পর্যন্ত তারা ঘোষণা রেখেছে। এই পর্যন্ত যতগুলো মানে কি বলে আমরা ইউটিউবে বক্তব্য শুনি, শেখ হাসিনা, তারপর বা আওয়ামী লীগের ওয়েবসাইটেও তারা স্বীকার প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পেজ আছে, শেখ হাসিনার পেজ আছে, তারপরে বিভিন্ন অজস্র পেজ আছে। এবং এই যে সিআরআই কয়েকদিন আগে এগুলো জব্দ করলো, তো এইগুলো তো তাদের ইনট্যাক্ট আছে। এবং এখানে তাদের তো প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট, এগুলো অনেক স্ট্রং উইপন। মানেটা কি আপনাকে বুঝতে হবে যে গত 15-16 বছর ধরে তারা যে পরিমাণ ইনকাম করছে এবং তাদের নেতা কর্মীদের কাছে যে হারে টাকা পয়সা আছে, তারা এখন কোথাও কোথাও হয়তো দেখা যায় গ্রামগঞ্জে তারা একটু ভুল পাল্টে বা ওই নিরপেক্ষ ভাব নিয়ে কোনো জায়গায় তারা বসে থাকছে। তাই এইগুলো কি আপনি কি সহজেই মূলোৎপাটন করতে পারবেন? এদের তো প্রচুর পরিমাণে টাকা। যদি এই জিনিসগুলো কাগজে, আমার প্রশ্ন হলো আপনি যেটি বুঝতে পারছেন বা ইমরান ভাই যেটি বুঝতে পারছেন, রাজনৈতিক দলগুলো বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন ওনারা কেন বোঝেন না? আচ্ছা, বুঝতে পারছেন। আমিও এইটা কিন্তু খুব মানে কঠিন আমার কাছে। সেটা হলো 1 বছর হয়ে গেছে আপনার পুলিশ বাহিনীতে, যেহেতু আপনার কোনো কথা শুনছে না, আপনি নিয়োগ দিয়ে দেন। আপনি তো হাতে লোকজন আছে। এই এনসিপি, আমি সবকিছু বাদ দিই, এনসিপি তো আন্দোলন সংগ্রাম করেছে। ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি যারা এখন পর্যন্ত একদম, আপনি 1 মাস 2 মাসের একটা শর্ট কোর্স ট্রেনিং দিয়ে তাদেরকে তো নিয়োগ দিতে পারেন। গত এই 1 বছরের মধ্যে আপনি 1-2 লাখ দিতেন, নিয়োগ দিয়ে দিতেন, অসুবিধাটা কি ছিল আপনার? আর বাকি যারা আগে নিয়োগ ছিল বাদ দিয়ে দেন, অসুবিধা কি? আপনাকে তো ড্রাস্টিক্যালি এই সমস্ত জায়গায় যদি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি যেমন এই যে গোপালগঞ্জে মার খেয়েছেন, অন্য যে কোনো জায়গায় গেলে পরে ওই একই ধরনের সিচুয়েশন যে আপনি এটি তো মানে আমরা একেবারে আমাদের সামনে একটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি সরকার এবং রাজনৈতিক দলগুলো নিচ্ছে। এরকম পরিস্থিতি থাকলে তো জাতীয় নির্বাচনটা কিভাবে করবে? এবং এই নির্বাচনটি বানচাল করবার জন্য প্রতিবেশী রাষ্ট্রের এই ধরনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। তার কারণ হলো তাদের উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে আমরা তো মানে খোলামেলাই বলি, প্রতিবেশী দেশ ওই দলটিকে তারা প্যাট্রোনাইজ করে থাকে। আপনি হিসাব করে দেখেন, গত বছর এই জুলাই মাসের প্রথম দিকে যখন শেখ হাসিনার নেতৃত্বে একটা টিম কিন্তু চীন সফরে গিয়েছিল, ওইখান থেকে ওই চীন সফরটাই ছিল মূলত এক ধরনের টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা এরকম, ভারতের একক কর্তৃত্বেই 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচনটা কিন্তু হয়েছে। এখানে আর কারো কোনো ইনভলভমেন্ট ছিল না। সেই জায়গায় তারা কোথাও, শেখ হাসিনা কোথাও যদি বিদেশ সফরে যেতে চায়, তাহলে অনুমতি নেওয়া লাগে দিল্লির কাছ থেকে। পররাষ্ট্রমন্ত্রী তখন স্বীকার করছে। পররাষ্ট্রমন্ত্রী সেই সময় ছিল হাসান মাহমুদ, সে বলে যে আমরা দিল্লির কাছ থেকে অনুমতি নিয়েই যাচ্ছি, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন চীনে গেল, চীনে যখন যে তখন খালি হাতে তো ফিরে আসছে, এবং তার সঙ্গে যে কোনো রকম কার্টিসি কল পর্যন্ত দেয়নি, এরকম একটা অবস্থায়
একটা দেশের সরকার প্রধান গেলেন, তার এরকম অপমান অপদস্থ হয়ে দেশে ফিরে আসতে হলো। তখন বুঝে ফেলছে যে ভারত ছাড়া আর আমাদের আর কোনো পথ নেই, এবং এই ভারত তাকে টিকে রাখার জন্য যত ধরনের কলা কৌশল আছে, এই যে রক্ত ঝরার কথা আপনি যে বারবার বলছেন, তার কথাই ছিল তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, যত রক্ত ঝরে ঝরুক। আর ওই যে বারবার বলে যে আমিও তো আমার বাবা মাকে হারিয়েছি, ভাই বোন সবাইকে হারিয়েছি, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। তো কয়েকটা ছেলে মেয়ে কিন্তু আবার ওই সময় ওই ট্রল করে বলছে উনি সন্তান হারার বেদনা কিন্তু জানেন না, বাবা মা হারানোর বেদনাই জানেন। যে ব্যক্তি তার সন্তান হারায় সেই বোঝে তার সন্তানটা কত তার কাছে কত প্রিয়, এইটা উনি বোঝেন না। তো এইটা দিয়ে গত 15-16 বছর ধরে কিন্তু এই এক গান গেয়ে তিনি বাংলাদেশের মানুষকে এস্টাবলিশ করেছে। কাগজি ভাই, মূল প্রশ্ন সেটি হচ্ছে যে ইমরান ভাই কিন্তু একটি পয়েন্ট আউট করেছেন যে এখনো সেই দোসরদের, এই যারা সম্প্রসারণবাদী বা আধিপত্যবাদী সেই শক্তি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা গণমাধ্যমে তারা কিন্তু তাদের কৌশলে করার চেষ্টা করছে। একটা জিনিস খেয়াল করেন, তারা কত কৌশলে নিউট্রালাইজ তো করে দিচ্ছে। আর এখন মনে হচ্ছে তারা এমন একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারের চেয়ে আগের সরকার ভালো ছিল, আইন শৃঙ্খলা রক্ষা এই সরকারের চেয়ে আগে ভালো ছিল, মানে তারপরে অর্থনৈতিক শ্রেণী বলা শুরু করছে কিন্তু আবার, এবং সেটি নিয়ে কিন্তু আমরা সামাজিকভাবেও কোনো প্রতিবাদ গড়ে তুলতে পারছি না। তারপরে আবার বলা হচ্ছে এটির মূল দুর্বলতার কারণটি কি আসলে আমাদের রাজনৈতিক যে ঐক্য, সেই ঐক্যে ফাটল ধরার কারণেই কি এটি তৈরি হচ্ছে? ঐক্যে ফাটল ধরেছে, এবং যত দিন যাবে আমার কাছে মনে হচ্ছে ঐক্যে ফাটল আরো মানে প্রশস্ত হবে, প্রকট হবে। আর সেই প্রকট যদি হয় তখন এই সুযোগেই কিন্তু আরো শক্তিশালী হবে। আর শক্তিশালী হবে না কেন, আমাদের এখানে একটা ভূ রাজনৈতিক অবস্থানটা আপনি খেয়াল করেন। ইউরোপে আমরা যখন বলি যে মুসোলিনি যখন ইতালি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, মারা গেছে, যাই হোক, কিন্তু তার কোনো রাজনৈতিক নেতা আশপাশে কোথাও কিন্তু চান্স পায়নি যে সেখানে যে আশ্রয় নেবে। হিটলারের বাহিনী, নাৎসি বাহিনী কোথাও যে চান্স পায়নি। কিন্তু বাংলাদেশ এমন একটা এইখানে দেখেন আওয়ামী লীগের 70% নেতা কর্মী উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট তারা ভারতে অবস্থান করছে, ভারতের বিভিন্ন স্টেটে যাচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তারপরে ওই যে তাদের হোমল্যান্ড, তারা ওইখানে এই যে সমস্ত কাম করে বেড়াচ্ছে এবং সেখান থেকে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। সে কোনো সমস্যা হচ্ছে না। তো এই ঘটনাটা যে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতো, সাপোজ আমি যদি বিএনপির ক্ষেত্রে হতো, বিএনপির লোকজনগুলোকে এইখানে থেকেই কিন্তু হয় মামলা হামলা ফেস করতে হতো, নানানভাবে তাদেরকে লড়তে হতো। কিন্তু ওদের কোনো রকম কিছু মানে লড়তে হচ্ছে না, কিছুই না। কারোর এক ফোঁটা রক্তও কিন্তু পর্যন্ত ঝরে নাই, তাদের সেকেন্ড হোম আছে এবং সেখানে বসেই তারা তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড। এই যে রাজনৈতিক ঐক্যের যে জায়গাটিতে আপনি বললেন ফাটল ধরেছে, এবং এই সুযোগটিতে তারা নিউট্রাল সেজে এক ধরনের আরেকটা জিনিস আপনাকেও কিন্তু খুব বেশি করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগের কাছে যে পরিমাণ অর্থবিত্ত আছে তার কানাকড়িও কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের কাছে সব দল মিলিয়েও হবে না, হবেই না। আর এইটা হচ্ছে একটা ভিত্তি যে টাকা পয়সার জন্য তো আপনার কাছে যেতে হচ্ছে না, বরং আপনি তাকে কোনো না কোনোভাবে টাকা পয়সা তার কাছ থেকে নিয়ে তাকে আবার শেল্টার দিচ্ছেন, আওয়ামী লীগ আবার ম্যানেজ করে নিচ্ছেন। কোনো জায়গায় আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে তাদের ওই ছবিও অনেক পলিটিক্যাল লিডারের পাশাপাশি সেই ছবিও দেখা যাচ্ছে, আবার দেখাই দিচ্ছে গোল করে যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের এই নেতার টাকা পয়সা সে পাহারা দিত। এই যে ম্যানেজ হয়ে যাওয়া, এই টাকা পয়সা অর্থনৈতিক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আসলে তাদের কৌশল। ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি একটু। কাগজি ভাই যে পয়েন্টগুলো আউট করলেন, যে এই যে রাজনৈতিক যে খোলস বদল বা কৌশলে ম্যানেজ করা, বা আরেকটি কথা বললেন যে এই যে রাজনৈতিক অনৈক্যটি ডে বাই ডে বড় হচ্ছে, এই সুযোগটি তারা কাজে লাগাচ্ছে, এবং এই সুযোগটি কাজে লাগিয়ে তারা কিন্তু অলরেডি এখানে কাজবাজ শুরু করেছেন, নানান ধরনের অপতৎপরতা শুরু করেছেন। এটি ট্যাকেল করবার জন্য আসলে রাজনৈতিক দলগুলো আদৌ কি সচেতন? গত কিছুদিনের মধ্যে আমরা দেখেছি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, বাজে কথা, চরিত্র হরণ, বেগম খালেদা জিয়াকে নিয়ে, ইভেন তারেক রহমানকে নিয়ে, যেটা হয়েছে কি, যেটা প্রত্যাশিত না। কারণ কি হচ্ছে, আপনি বিএনপির ভুল ত্রুটি থাকতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দলেই তো বাংলাদেশের মানুষই তো প্রতিনিধিত্ব করে, তার মানে এখানে অপরাধীরা থাকবে, ভুলের ঊর্ধ্বে না, এখানে অপরাধীরা থাকবে,
প্রত্যেক দলেই আছে, বিএনপি বড় দল, তাদের মধ্যে হয়তো বেশি রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। কিন্তু আপনি আওয়ামী লীগের অবস্থানে বিএনপিকে বসিয়ে যখন সমালোচনা করবেন তখন তার জুলাইয়ের স্পিরিট থাকে না। সো আপনাকে সমালোচনা করতে হবে যে এই ফ্যাসিজমের বাইরে বাংলাদেশি যে শক্তি, বাংলাদেশের যে টোটাল ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের যে শক্তিটা, এই শক্তিটাকে আমরা ক্রিটিসাইজ করব, কিন্তু সেটাকে একটা সমালোচনা হবে একটা গঠনমূলক পদ্ধতিতে। সেইখানে জাতীয় নেতাদের প্রশ্নে আমাদের একটা ঐক্য তৈরি করা এবং এই সমালোচনার ক্ষেত্রে আমরা অবশ্যই গঠনমূলক হওয়া, এইটা একটা বড় প্রশ্ন। তাইলে আমার ধারণা কাগজি ভাই যে আশঙ্কা, সেই ঐক্যের যে ফাটল, আমি যে এই জায়গাটা অপটিমিস্টিক আমি মনে করি যে এটাকে আমরা কাভার আপ করা সম্ভব। অ্যাটলিস্ট পলিটিক্যালি অনেস্ট হইতে হবে আমাদেরকে, রাজনৈতিক দলগুলোকে। আপনি যদি দেখেন যে আমাদের 1971 থেকে আমাদের এই 24 বছরের যদি হিস্ট্রি দেখি, যে বিএনপি একমাত্র দল, আপনি যদি জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে তার 1965-এর ভূমিকা, 1971-এর ভূমিকা, 1975-এর ভূমিকা, তারপরে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন, এর সাথে সাথে কোনো আপসহীনভাবে 86 ইলেকশনে চলে গেল আপনার আওয়ামী লীগ, জাতীয় বেইমান হইল, তাদের ঘোষণা মতেই জামাত চলে গেছে, বেগম খালেদা জিয়া যান নাই। তার পরবর্তীতে দেখেন এই যে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপি কিন্তু কম্প্রোমাইজ করে নাই। একমাত্র দল যে বাংলাদেশের অভ্যুদয় 71, 75, 90, 24 প্রত্যেকটা জায়গায় বিএনপি পলিটিক্যালি অনেস্ট ছিল। ইভেন 47 পাক ভারতের যে বিভক্তি, সেটাও কিন্তু বিএনপির স্পিরিটের সাথে যায়। প্রো বাংলাদেশি পলিটিক্স মানে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স একটা পরিপূরক। এছাড়া বাকি কোনো রাজনৈতিক দল দেখেন আওয়ামী লীগ 75 স্বীকার করবে না, জামাত ইসলামী 71 স্বীকার করে না, ইভেন জামাত 47-এর পাক ভারতের বিপক্ষে ছিল, বিভক্তির বিপক্ষে ছিল, একটা এন্টি নেশন, একটা নেশন বিল্ডিং এর প্রসেসের বিপক্ষে তারা। 47 না হইলে তো আমরা 71 হইতো না। তো 47, 71 জামার বিপক্ষে। 86-তে জামাত কিন্তু এরশাদকে বৈধতা দিয়েছে ইলেকশন করে। তো জামাতের যে পলিটিক্যাল আইডিওলজি, সেটার সাথে কিন্তু এইটা কোনোভাবেই যায় না। 2008-এর নির্বাচনেও বেগম খালেদা জিয়া যেতে চান নাই, কিন্তু জামাত প্রেশার দিয়ে নিয়ে, তাহলে ওই নির্বাচনের বৈধতাই তৈরি হইতো না, হয়তো ফ্যাসিজম এই লেভেলে আসতো না। আবার এছাড়া আপনি দেখেন চরমোনাই যারা ছিল, এরাও কিন্তু এরশাদের সময় ইলেকশন করেছেন, আওয়ামী লীগের সাথে পুরোপুরি ইলেকশন করেছেন, শুধু শেষ নির্বাচনটা ছাড়া। তো বাম দলগুলো ওই এরশাদের সাথে এবং আওয়ামী লীগের সাথেই ছিল। আলটিমেটলি আপনি যদি পলিটিক্যালি অনেস্ট পার্টি একমাত্র বিএনপি, আপনি যদি হিস্ট্রি দেখেন, আমি কিন্তু এখানে হিস্ট্রির কথা বলতেছি। সো আলটিমেটলি এনসিপি বা যারা ভবিষ্যতে রাজনীতি করবে তাদেরকে পলিটিক্যালি অ্যাটলিস্ট অনেস্ট হইতে হবে যে বাংলাদেশের অভ্যুদয় থেকে টোটাল যতগুলো ইভেন্ট, যেগুলো আমাদের টার্নিং পয়েন্ট, সেগুলোকে স্বীকার করা, ইনক্লুডিং 47, কারণ 47 আমাদের কিন্তু প্রাক স্বাধীনতা, 71 আমাদের স্বাধীনতা। সো এই স্পিরিটটা ধারণ করতে হবে, এইটা পলিটিক্যালি অনেস্ট হলে সম্ভব। ব্যক্তি তারেক রহমানের সমালোচনা হইতে পারে, খালেদা জিয়াও সমালোচনার ঊর্ধ্বে করেন, কিন্তু সেটাকে আপনি গঠনমূলক সমালোচনা, ওই যে ফ্যাসিজমের চেয়ারে বিএনপিকে বসানোর চেষ্টা, আপনি তিলকে তাল করা, 10-এর সাথে 0 বসিয়ে 100 বানিয়ে দেওয়া, রাইট, এইটা করা যাবে না। এটা করলে তো আর আপনার এই ঐক্য এটি তো বিএনপির অনেকেও করছেন না। আপনি বিএনপির সেন্ট্রাল লেভেলে, আপনি যদি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কোনো বক্তব্যে আপনি এই ধরনের ওনাদের বক্তব্য নাই, কিন্তু আপনি তো ফাইনালি একটি টায়ারে তো আসলে এটা তো হয় কি, আপনি যখন আমার বিপক্ষে কথা শুধুই কাউন্টার না, এটা তো হয় কি, এখন সোশ্যাল মিডিয়ার কারণে 15 বছর আগে যে রাজনীতি ছিল, আমরা পত্রিকায় শুধু জানতাম যে কি হয়েছে, রাইট। এখন কিন্তু আমরা প্রতি মুহূর্তেই কথা বলি, ন্যানো সেকেন্ডে আমরা। তো এখানে মানুষের বেশি কথা বলার কারণে ভুলও হয়, সেরকম বিএনপির লোকজনেরও ভুল হচ্ছে। কিন্তু এর শুরুটা কিভাবে হয়েছে? জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপির দায় সবচেয়ে বেশি, কারণ বিএনপি যদি দায়িত্ব বেশি, বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জন্ম থেকে বিএনপির যে দায়িত্ব এখনও তাই, তাদেরকে সবাইকে নিয়ে আমি মনে করি জাতীয় ঐক্যের এই নেতৃত্ব তাদেরকে দিতে হবে। আর আলটিমেটলি অন্যরা আপনি যেটা বললেন যে বিএনপির লোকজনও, হ্যাঁ আপনি তো আমাদের সমাজে তো সব ধরনের মানুষ বাস করে, বিএনপির মধ্যেও তারা আছে, অন্যান্য দলের মধ্যেও আছে, এর মধ্যে। আর আমাদের গত 15 বছরে যে একটা অনৈতিক শাসনের মাধ্যমে তো আমাদের মানুষের মধ্যে যে নৈতিকতা, সেটা তো ধ্বংস হয়ে গেছে। তা আপনি চাইলেই 5ই আগস্টের পরে সব মানুষ সৎ হয়ে যাবে, সব ফেরেশত হয়ে যাবে, এখানে কোনো অপরাধ থাকবে না, এটা তো প্রত্যাশা করা ঠিক না। বরং এই ধরনের একটা পজিটিভ ট্রেন্ড আসুক, সেই প্রত্যাশাটি অবশ্যই। কাগজ ভাই, আপনার কাছে শুনতে চাই, 24 জুলাই আমাদেরকে কতটুকু, আমাদের রাজনীতিকদেরকে বা নাগরিকদেরকে কতটুকু শিক্ষা দিতে পেরেছে, আমরা সেখান থেকে কতটুকু শিক্ষা নিতে পেরেছি, সামনের দিনের প্রত্যাশা কি? জুলাই বিপ্লবটা এটা একেবারেই মানে আমি বলবো বিগত যে 15-16 বছর ধরে একটি আন্দোলন করে আসছে, তিল তিল করে আন্দোলন করে আসা, সরকারের ভুল ত্রুটি, তারপর তার ফ্যাসিজম হয়ে ওঠা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে একটা মানে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে যে কাজটি বিএনপি করেছে,
তাদের উদ্দেশ্য ছিল যে একটা সঠিক সুন্দরভাবে নির্বাচনটা হোক, নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধিকে নির্বাচিত করুক ভোটের মাধ্যমে। সেই পথটাই বন্ধ করে দেওয়া হয়েছে গত তিনটা নির্বাচনেই। আপনি দেখেন যে শুধুমাত্র বিএনপিকে ঠেকানোর জন্য, আর এইটারই ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু জুলাই। তো সেই জুলাইটা যখন সম্পন্ন হয়ে গেল, তখন একটা নির্বাচন, সঠিক নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? যত দ্রুত সম্ভব একটা সঠিক নির্বাচন দিয়ে মানে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ইমরান ভাই, শেষ করণীয় কি? কালচারাল এবং বুদ্ধিভিত্তিক যে ব্যাকডোর, যেটা দিয়ে ফ্যাসিজম, আধিপত্যবাদী শক্তি আসবে, এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত তৈরি করা দরকার। আবার জুলাই চার্টারে এগুলোর স্থান হওয়া উচিত, যে এগুলো নিয়ে একটা সব দল যাতে এই পলিসিটা মেনটেন করে। অ্যান্ড খুব সহসাই আমাদের ইলেকশন হওয়া উচিত, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা চলে যাওয়া উচিত। জি, ধন্যবাদ ইমরান ভাই আপনাকে, ধন্যবাদ কাগজি ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।